প্রেক্ষাপটে এই মন্তব্যটি করেছেন বা কাকে ইঙ্গিত করে করেছেন আমি ঠিক জানি না। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই ঘটনাটা ঘটবার পরপর একদম স্পটে দাঁড়িয়ে জামাত ইন্ডিকেট করলো এটা বিএনপির ঢাকা ৮-এর যিনি প্রার্থী মির্জা আব্বাস সাহেবের ঘটনা তিনি করেছেন। এবং আপনি খেয়াল করে দেখুন প্রায় ১.৫ দিন ২ দিন ধরে কিন্তু মির্জা আব্বাসকে ঘিরে আমরা আলোচনাটা শুনলাম। আমার প্রশ্ন হচ্ছে ৮-এ তো হাদির বাইরে জামাতের প্রার্থী আছে না? আমরা তো শুনতে পাচ্ছি সাদিক কায়েমকে প্রার্থী করা হবে ৮ থেকে। তো তাহলে তারা কেন ধরে নিল, কেন তারা বলল যে এটা মির্জা আব্বাস সাহেব ঘটিয়েছেন? মানে একটা ঢিলে কতটা পাখি মারা যায় এটা শিখতে আসলে জামাতের কাছে আমাদের ট্রেনিং নিতে হবে। জামাতের চেয়ে ভালো এটা কেউ জানে না। আপনি চিন্তা করে দেখেন আওয়ামী লীগের সময় তারা একদম আওয়ামী লীগ হয়ে মিশে ছিল, আপনি তাদেরকে আলাদা করতে পারেন নাই। তারা একইভাবে বিএনপির মধ্যেও একটা বেশ বড় অংশ রাইট ফোর্স বা জামাত ঘরানার। এবং এই যে ৫ই অগস্টের পর নতুন নতুন মুখ, নতুন নতুন হাঁক ডাক, নতুন নতুন চেহারা, নতুন নতুন বুলি আমরা শুনতে পাচ্ছি না? শুনছি তো। সো এই মানুষগুলো এতদিন মিশে ছিল বিভিন্ন দলে, এখন তারা বেরোচ্ছে। আমার প্রশ্ন হলো হাদি তো গণতন্ত্র মঞ্চের প্রার্থী, তার সঙ্গে যেমন বিএনপি প্রার্থীর কন্টেস্ট হবে নির্বাচনে, তার সঙ্গে তো জামাত প্রার্থীরও কন্টেস্ট হবে নির্বাচনে। সো আপনি যদি শুরুতেই বিএনপির দিকে নজরটা ঘুরিয়ে দিতে পারেন তাহলে কি করবেন? আপনি খুনিকে একটা খুব চমৎকার রিজনেবল টাইম দিতে পারবেন যে এই সময় খুনি পালায় যেতে পারবে। এবং ঠিক তাই হয়েছে এই ঘটনায়। মির্জা আব্বাসকে ঘিরে হট্টগোলের মাঝখানে খুনি কিন্তু দেশে নাই, এবং এটা আবার সরকারও জানে না, এটা জানে হলো আরেকজন সাংবাদিক। Isn't that very interesting? আমার তো মনে হয় এখানে জনাব মির্জা আব্বাসের নামটা ইচ্ছাকৃতভাবেই আনা হয়েছে যাতে ঘটনাটা কিছুক্ষণের জন্য অন্যদিকে নজর সরানো যায়, মিডিয়ার নজর, কারণ জানে এটা পরে পাল্টাপাল্টি হবে, এবং পাল্টাপাল্টি হয়েছে। হওয়ার পরে নজরটা অনেকখানি অন্যদিকে ছিল, এই ফাঁকে খুব আরামে খুনি পালিয়ে যেতে পেরেছে। সুতরাং আমাদের বুঝবার তো আসলে বাকি থাকে না এটা থেকে গেইনার কারা হতে পারে, এটা থেকে লাভবান কারা হতে পারে। আর আমি একটা কথা বুঝি না যে একদম মুখে মাস্ক টাস্ক দিয়ে ঢেকে যার কোনো রকম কোনো পরিচয় নাই তিনি যখন একটি বাড়িতে ঢুকে মা মেয়ে দুজনকে হত্যা করেন এবং ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তো আপনি ইনকম্পিটেন্ট বলতে পারবেন না। দে আর ভেরি কম্পিটেন্ট। তার মানে তারা কোনো জায়গায় তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করে, কোনো জায়গায় তারা তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করে না। আমরা দেখতে পাচ্ছি হাদির ঘটনায় তারা তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করছে না এবং করতে পারছে না। কেন পারছে না? কারা জড়িত, কাদেরকে আড়াল করতে? এইরকম ঘটনা তো সাগররুনির সময় আমরা দেখেছি। ২৪ ঘন্টার যে আসামিকে ধরার কথা ৪৮ ঘন্টা, সেটা ৪৮ মাস তো বাদ, এর চেয়ে অনেক বেশি সময় পার হয়ে গেছে, এখনো ধরা পড়েনি। তো হাদিরটাও আমাকে সেই রকম একটা ফিলিং দিচ্ছে। দর্শক আছেন, তাদের প্রশ্ন একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি বলছিলাম ঢাকা থেকে জুলফিকার। আমার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে, বিশেষ করে এই যে ম্যাম আছেন আজকে, যে আসলে সমালোচনার জায়গা হচ্ছে ওইখানে যে বর্তমান সরকারের প্রধানকে, সরকার প্রধান ডক্টর ইউনূস, এখন সরকার যে প্রত্যেকটা জায়গায় যে ফেল করতেছে, এই যে আইন শৃঙ্খলা বলেন, এই ফেল করলে তাকে ওই দায়িত্বগুলো দিছে, এই যে আপনার হোম বলেন, অ্যাডভাইজার বলেন, বা যারাই গাফিলাতি আছে তাদেরকে অপসারণ করার ক্ষমতাটা কার? ডক্টর ইউনূসের। উনি কেন করতেছে না সেটা? আমরা কেন অনুরোধ করবো যে আপনি পদত্যাগ করেন? কথা হচ্ছে যে ফেলিয়ার তাকে ওখান থেকে বাদ দিতে হবে, যারা পারবে সেই জায়গাটা সামলাতে তাদেরকে নিয়োগ দিতে হবে। এইটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার কাজ। এবং এই যে গোয়েন্দা সংস্থাগুলো যে বিভিন্ন তথ্য দিচ্ছে না গভর্নমেন্টকে, গভর্নমেন্ট কেন সেখানে রদবদল করবে না? কেন আপনার গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে প্রশাসনিক রদবদলটা করবে না, যাতে তারা কাজ হবে? এখন আমি শুধু দোষারোপ করবো পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার দায়িত্ব কি তাহলে? উনি কেন যে জায়গাগুলো তো এত থাকার পরেও কেন এগুলো ঠিক করবে না? আপনার প্রশ্নটি পেয়েছে জি জুলফিকার, আপনার প্রশ্নটি পেয়েছে, আপনি থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক আছেন, তার প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আমি দাপুনিয়া ময়মনসিংহ থেকে সাইনা আহমেদ বলতেছিলাম। জি, প্রশ্ন করবেন। আমার প্রশ্নটা হলো ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে। গতকালকে নিউজে দেখলাম জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে মানে এই যে বিকৃত মানে বক্তব্য দিলেন যে এই ভারতীয় সৈন্যরা নাকি শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করছে। তারা এখন মানে অন্তর্বর্তী সরকারের সামান্য একটু ক্ষমতা তারা ভোগ করতেছে। এখন তারা যে অবস্থা, যদি কোনোদিন জামাত ক্ষমতা যা দেশের মুক্তিযুদ্ধের কোনো চিহ্ন দেশে রাখবে বলে তো মনে হয় না। আর মানে এই যে প্রশ্নটা রুমিন ফারহানার কাছে, আরেকটু বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও কেন তারা মানে নিশ্চুপ এই ব্যাপারে?
আচ্ছা ভাই, আপনার কাছে আসি। আমাদের প্রথম দর্শক যিনি ছিলেন জুলফিকার, তিনি প্রশ্ন করেছেন, আমাদের যিনি আপাতত দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের কথা বলেছেন যে এই দায়টা, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটাই হচ্ছে বা হাদির গুলির ঘটনা থেকে আরো অন্যান্য প্রসঙ্গ নিয়ে তিনি বলেছেন যে যখন ফেল করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, শুধুমাত্র আমরা কেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি বা তার আশপাশের লোকজনকে বলছি, কেন এর দায়িত্ব তার গায়ে যায় না? এটা তো তার দায়িত্ব তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে, এবং তিনি কেন এই ব্যাপারে দায়িত্ব নিচ্ছেন না স্বরাষ্ট্র উপদেষ্টাকে বা অন্য কাউকে পদচ্যুত করার জন্য বা তাদের সরিয়ে দেওয়ার ক্ষেত্রে? দেখুন, দেশে যাই খারাপ ঘটনা ঘটুক, আইন শৃঙ্খলার অবনতি হোক, হত্যার চেষ্টা হোক, সবকিছুর দায় সরকার প্রধানের। উনি তার টিম সাজিয়েছেন, উনি তাদেরকে নিয়োগ দিয়েছেন, উনি 16 মাসে তাদের রদবদল করেননি এবং তাদের কোনো পারফরমেন্স ইভ্যালুয়েশন হয় না। এবং এই লোকগুলো তার আশেপাশেই থাকেন এবং তাদেরকে দিয়ে উনি সরকারটি পরিচালনা করতে চেয়েছেন, যেখানে আমাদের জুলাইয়ের যা আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলো ধূলিসাৎ হয়ে গেছে। জুলাইতে আমরা যে পরিবর্তন চেয়েছিলাম, আমরা শুধুমাত্র শেখ হাসিনার বিদায় চাইনি বা তার শাসনের অবসান চাইনি, আমরা সরকারে বা রাষ্ট্রে জবাবদিহিতা চেয়েছিলাম, মানুষের কথা বলার স্বাধীনতা চেয়েছিলাম এবং আপনার একটি নির্বাচন চেয়েছিলাম, যে নির্বাচনের ভেতর দিয়ে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হবেন। আমার এখন মনে হচ্ছে যে এই সংস্কারের আলোচনা করতে যাওয়াটাই আমাদের জন্য ভুল হয়েছে। আমাদের 3 মাসে একটি নির্বাচন দিয়ে দেওয়া উচিত ছিল, যাতে করে একটি নির্বাচিত সরকার বিগত 15 মাস শাসন করতে পারত। দেখুন, আপনি মানুষের নিরাপত্তা খুব ইম্পর্টেন্ট। এখন আপনি যদি বলতে চান যে খুনিরা শহরে ঢুকে গেছে, ফ্যাসিস্টরা নেমে গেছে, যেটি প্রধান উপদেষ্টাও বলেছেন, এটি তো জনগণকে আরো ভয় দেখানো হচ্ছে। আপনি বারবার বলছিলেন যে হাদি বা অন্য কোনো প্রার্থী তার নিরাপত্তা দিবেন। আপনি ভোটারদের কি নিরাপত্তা দিবেন? ভোটাররা যে এই ঘটনার পরে ভোট কেন্দ্রে যাবে না, এটি কিন্তু মোটামুটি নিশ্চিত। তার মানে ভোটিং টার্ন আউট কম হবে। তখন যারা পলাতক তারা বলবে ভোটের টার্ন আউটের রেট বলে দিচ্ছে, মানুষ অংশগ্রহণ করেনি। আবার তাদের মতলব একটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন বলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। তখন তারা সেই গানও গাইতে শুরু করবে। প্রতিবেশী ভারত কিন্তু আপনাকে স্বস্তিতে থাকতে দিবে না। এগুলো রক্ষার দায়িত্ব সরকারের। সরকার সেখানে চরমভাবে ব্যর্থ হচ্ছে। আমি ছোট ছোট করে এই অংশ একটু নিতে চাই। রুমিনাপা, আরো একজন দর্শক ছিলেন শাহিন, তিনি প্রশ্ন করছিলেন যে আমাদের ইতিহাস বিকৃতির বিষয়টি নিয়ে তিনি জানতে চাচ্ছিলেন যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে ভারতীয়দের নির্দেশেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। আমি এর সাথে একটু যুক্ত করতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য তিনি বলেছেন যে পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা অবান্তর। এবং এরকম বেশ কিছু কথাবার্তা আমরা খুব ঘন ঘন এখন শুনতে পাচ্ছি, চারপাশে দেখতে পাচ্ছি। আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে বিএনপি একটা বড় দল, যখন ইতিহাস পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে এইভাবে, বিএনপি কেন সেটাতে চুপ করে আছে, কিছু বলছে না কেন? বিএনপি চুপ করে আছে এটা আমি ঠিক মনে করি না। বিএনপি কিন্তু বারবারই এই ধরনের কথা যারা বলছে সেই দলটির ব্যাপারে মানুষকে সচেতন করছে, সাবধান করছে। কিছুদিন আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিন্তু বলেছেন যে একটি দলের ব্যাপারে, যে তারা 71 সালে কি করেছিল এটা দেশের মানুষের মনে আছে। এবং শুধু তো তাই নয়, তাদের এই নির্বাচনী ক্যাম্পেইনে গিয়েও তো আমরা দেখছি যে কত রকম ভাবে মানুষ মুনাফেকি করতে পারে। জান্নাতের টিকিট বিক্রি করা থেকে শুরু করে, আজকে দেখলাম একটা কনস্টিটিউয়েন্সির একজন এমপি ক্যান্ডিডেট জামাতের, তিনি বলছেন ওমরা করতে নিয়ে যাব। সো ধর্মকে ব্যবহার করা, লেবাসকে ব্যবহার করা, আল্লাহকে ব্যবহার করা, ইসলামের হজকে ব্যবহার করা, কোনোটাই তো তারা বাকি রাখছেন না। সো ওনাদের কাছ থেকে এরকম মন্তব্যে আমরা খুব অবাক হইনি। ওনারা এটা বলবেন, এটাই স্বাভাবিক। এবং ওনারা তো শুধুমাত্র, দেখুন, আওয়ামী বিরোধিতার ন্যারেটিভ দিতে গিয়ে ওনারা যেটা করেছেন, ওনারা কিন্তু বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের যেই স্থাপত্য শৈলীগুলো আছে বাংলাদেশে, বিভিন্ন জায়গায় জেলায় উপজেলা পর্যায়ে, সেগুলোকে ভেঙে ফেলেছে। জাদুঘরে ভেঙে, জাদুঘরটা তো আওয়ামী লীগের বাবার সম্পত্তি ছিল না, কিংবা এই স্থাপনাগুলা তো আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি নয়, এটা তো রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদকে ভেঙে দেওয়ার মানে কিন্তু কেবল ভেঙে দেয়া না, এটা কেবল ক্ষোভের বহিঃপ্রকাশ না, ইতিহাস মুছে ফেলা। সেগুলো কি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? পাগল, এখন তো এই আমলই না। এখন হচ্ছে বাংলাদেশে 71, পারলে বলবো ওই সময় পাক ভারত যুদ্ধ হয়েছে। ওই সময় বাংলাদেশের কোনো যুদ্ধই হয়নি, ওটা ছিল পাক ভারত একটা যুদ্ধ। আমি আরেকটা ব্যাপারে একটু নিজে থেকেই একটা প্রশ্ন তুলতে চাই। আমার মনে আছে যখন আওয়ামী লীগের এই ভীষণ রকম দুর্দান্ত প্রতাপে আওয়ামী লীগ রাজত্ব করছে, আজকে আপনি যাদেরকে জিহাদি জোশে কথা বলতে দেখেন, নিশ্চয়ই আপনি উপস্থাপকের চেহারে তখনও ছিলেন, কখনো কি এই চেহারাগুলোকে আপনি দেখেছেন কথা বলতে? আপনি দেখেন নাই। কিন্তু আপনি পান্নাকে দেখেছেন, মঞ্জুরুল আলম পান্নাকে দেখেছেন,
আপনি কিছুটা হলেও আবু আলম শহীদ খান কিছু অনিয়মের ব্যাপারে কথা বলেছেন, আনিস আলমগীর সাহেবও আওয়ামী লীগের বিভিন্ন অনিয়ম নিয়ে বলেছেন। আরেকজন বলেছেন, তিনি অবশ্য সৌভাগ্যবান, এখনো কারাগারে যাননি, তুষার ভাইয়ের সাথে আমি অত বসিনি, মাসুদ কামাল সাহেব। তো মাসুদ কামাল সাহেব এদের মধ্যে সবচেয়ে লাকি, মাসুদ কামাল সাহেব এখনো কারাগারে যান নাই, কিন্তু বাকি তিনজনই কিন্তু জেলে গেছেন। পান্না ভাই ফিরে এসছেন, আবু আলম শহীদ খান এবং আনিস আলমগীর এই দুদিন আগে আনিস আলমগীর ধরা পড়লো, ধরে নিয়ে গেল। প্রধান উপদেষ্টা কি বলে নাই মন খুলে সমালোচনা করেন, প্রাণ খুলে সমালোচনা করেন? তো মন আর প্রাণ খুলে তো এই কয়টা মানুষ সমালোচনা করেছিলেন, তাদেরকে ধরে নিয়ে যেতে হলো। আমি যেহেতু ওই সময়ে আমাকে কথা বলেছি, আমি 15 বছর, আপনি উপস্থাপকের চেয়ারে ছিলেন না, আমি তাদের দেখেছি না আপনি তাদের দেখেছেন, কিন্তু যাদেরকে আমরা কিছুটা হলেও কথা বলতে দেখেছি তারা কিন্তু ম্যাক্সিমামই ভেতরে। থ্যাংক গড আশরাফ ভাই এখনো বাইরে আছে, এখন জানি না আশরাফ ভাই কি আছে কপালে। এই বিষয়টি নিয়ে আসলে আমি আপনার কাছে আসতে চাচ্ছিলাম।